প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। ৯.৫ মাসের মতো ক্ষমতা গ্রহণ করে এটি ছিল ডক্টর ইউনূসের দশম বিদেশ সফর। এর আগে বাংলাদেশের কোনো সরকার প্রধান এত বেশি বিদেশ সফর করেননি, এবং এই দশম বিদেশ সফরের পরেও তিনি এবারের জাপান সফরে কি পেলেন, কি অর্জন করলেন, সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। এর সাথে আরো কিছু বিষয় রয়েছে। আমাদের সরকার প্রধানরা সাধারণত সরকারি সফরেই বিদেশে যান, বা রাষ্ট্রীয় সফরে, বা জরুরি কোনো কারণে। কিন্তু এই যে ডক্টর ইউনূস 10টি সফর করেছেন, এর মধ্যে কয়টি ছিল সরকারি সফর আর কয়টি ছিল তার ব্যক্তিগত আমন্ত্রণে বিদেশ যাওয়া, সেটি নিয়ে আপনারা একটু ভেবে দেখতে পারেন। এবং তিনি কিন্তু একা যান না, তিনি আজকাল বেশ বড়সড় বহর নিয়েই যান। সাথে তার গোয়েবলসিও যে একটা প্রেস উইং আছে, প্রেস উইং এর প্রায় সবাই তার সাথে বিদেশ ভ্রমণ করেন। তো এবার জাপান সফরে তিনি গিয়েছিলেন বেসিক্যালি নিক্কেই ইনকর্পোরেশন নামে একটা বেসরকারি প্রতিষ্ঠানের আমন্ত্রণে। এই নিক্কেই ইনকর্পোরেশনের একটা ফিনান্সিয়াল, খুব ইনফ্লুয়েন্সিয়াল একটা পত্রিকা আছে, নিক্কেই এশিয়া। তাদের 30তম একটা কনফারেন্স ছিল, সেই কনফারেন্সে তিনি গিয়েছেন এবং এখানে আরো অনেকেই আমন্ত্রিত ছিলেন। এছাড়া তিনি একটি বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক পিএইচডি পেয়েছেন। তিনি বেসিক্যালি এই এনজিও ব্যাকগ্রাউন্ড থেকে আসার কারণে তিনি এইসব বিদেশ ভ্রমণে যান। আবার নোবেল পেয়েছেন, এই সাথে কিছু পিএইচডিও পান। কিন্তু সরকারি সফরে যে যে একটা বাইল্যাটারাল অ্যাচিভমেন্ট, সেই জায়গাগুলোতে ডক্টর ইউনূস এই পর্যন্ত কি আনতে পেরেছে। একটা সাফল্যের খবর গতকাল পেয়েছি, যে তার চীন সফরের পরে একটা বিশাল অ্যাচিভমেন্ট আছে। সেটা হলো যে বাংলাদেশ থেকে চীন আম আমদানি করবে। তার মানে বাংলাদেশ আম পাঠাবে চীনে। এখন পোলাপান হাসাহাসি করছে যে কত বিলিয়ন ডলারের আম চীন বাংলাদেশ থেকে নেবে। তবে এবারের সফরে তিনি প্রথমেই একটা বিতর্ক আহ, তৈরি করেছেন, যে একমাত্র একটা দল ছাড়া আর সবাই, আর কেউ নাকি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান না। এটি একটি ডাহা মিথ্যা কথা, এবং এটির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। এবং তাদের নেতারা বেশ সোচ্চার দেখলাম ডক্টর ইউনূসের এই মিথ্যাচারের ব্যাপারে। কিন্তু বিএনপির সাথে ইউনূসের সম্পর্কটা নিয়ে আমি নিজেও খুব কনফিউজড। ইউনূসকে যখন তারা ইউনূসের সাথে দেখা করতে চায়, তখন ইউনূস তাদের সময় দেয় না। আবার ইউনূস যখন ডাকে, তখন তারা সুরসুর করে চলে যায়। আবার তারা ডিসেম্বরের আগে, মানে বাই ডিসেম্বর তারা ইলেকশন চাচ্ছে। ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গদের কথায় মনে হচ্ছে যে তারা ডিসেম্বরের একদিন পরে হলেও নির্বাচন দেবে। তারা বারবার জুন নেক্সট ইয়ার বলতেছে। সো এটা কি আসলে কোনো পাতানো খেলা কিনা, বা এই ডেটের আড়ালে ডক্টর ইউনূসের সাথে বিএনপির কোনো নেগোসিয়েশন হচ্ছে কিনা, এই উত্তরটা সময় দিবে। যা হোক, আমরা জাপান সফরে ফিরে আসি। জাপান সফরে প্রেস সচিব খুব, যে ডাস্টবিন শফিক, যে সে অনেক বড় বড় কথা বলেছিল। প্রথমে সে বলেছে যে জাপান আগামী 5 বছরে 1 লাখ শ্রমিক নেবে বাংলাদেশ থেকে। কিন্তু পরে দেখা গেল যে এটা গত বছরের 9ই জুন, 2024 সালের 9ই জুন জাপানের একটা প্রতিনিধি দল বাংলাদেশে গিয়েছিল, এবং সেইখানেই এই শ্রমিক নেওয়ার ব্যাপারটা ডিসাইডেড হয়েছিল। সো এটা শেখ হাসিনা সরকারের একটা অর্জন। অ্যাজ ইউজুয়াল ডাস্টবিন শফিক এটা নিজেদের বলে চালানোর চেষ্টা করছে। এছাড়াও বাংলাদেশ সরকার 1 বিলিয়ন ডলার, মানে 100 কোটি ডলার, মানে 13,000 কোটি টাকার মতো বাজেট সহায়তা চেয়েছিল জাপান সরকারের কাছে। জাপান সরকার বাংলাদেশকে এই টাকাটা দিতে রাজি হয়েছে, 100 কোটি ডলার। কিন্তু এটি বাজেট সহায়তা হিসেবে নয়, এটি জাপান সরকার বাংলাদেশকে দিচ্ছে রেলওয়ে খাতের উন্নয়নের জন্য। এটিও শেখ হাসিনা সরকারের সাথে আলোচনার একটা ফল। শেখ হাসিনা সরকারের সাথে আলোচনায় জাপান সরকার রেলওয়ে খাতের উন্নয়নের জন্য 100 কোটি ডলার দিতে রাজি হয়েছিল। তো সেটি একদম শেষ পর্যায়ে ছিল। সেটি শেখ হাসিনা যেহেতু হঠাৎ করে চলে গেলেন, তো সেটি এখন চূড়ান্ত হলো। কিন্তু ডক্টর ইউনূস, আমি আজকে বলেছি যে বাজেট করবার জন্য প্রয়োজনীয় ফান্ড পাচ্ছে না, খুবই টেনশনের মধ্যে আছে। এই 1 বিলিয়ন ডলার তারা বাজেট সহায়তার জন্য চেয়েছিল, কিন্তু জাপান সরকার রাজি হয়নি। আরো একটি মিথ্যাচার করেছে ডাস্টবিন শফিক, যে আপনারা জানেন যে মাতারবাড়ি, মহেশখালী, চকরিয়া, এদিকে একটা বিশাল প্রজেক্ট হচ্ছে, এবং
ডাস্টবিন শফিক বলেছে এটাকে তারা সিঙ্গাপুরের মতো করতে চায় এবং এই জন্য তারা জাপান সরকারের সহায়তা চাবেন, কিন্তু বাস্তবতা হলো 2020 সাল থেকে এই প্রজেক্টে জাইকা ফান্ডিং করছে এবং এটা 2020 সাল থেকে কাজ শুরু হয়েছে। তো 2020 সালে কাজ শুরু হওয়া এবং এটি এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হবে, এটা একটা বিশাল প্রজেক্ট। তো সেই 5 বছর আগের প্রজেক্টটাও তারা নিজেদের বলে হাইজ্যাক করতে যাচ্ছে। তো ওভারঅল এই জাপান সফরে ডক্টর ইউনূসের ব্যক্তিগত একটা সফর হলো, ব্যক্তিগত কিছু লাভ হলো, একটা অনারারি পিএইচডি পেলেন, কিছু নেতাদের সাথে দেখা হলো, কিন্তু দেশের নতুন করে তেমন কিছু হয়নি একটা রাজনৈতিক বিতর্ক ছাড়া। সেই রাজনৈতিক বিতর্কটাও আমরা সন্দেহের চোখে দেখব, কারণ ইউনূস বিএনপি মুদ্রার এপিট ওপিট কিনা সেটা সময়ই বলে দেবে। এর বাইরে আরেকটা গুরুত্বপূর্ণ খবর আমার কাছে এসেছে। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা ক্যান্টনমেন্টের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ মোট 8 জন সামরিক কর্মকর্তা, উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা এক গোপন বৈঠকে মিলিত হয়েছেন এবং সেই বৈঠকের পুরো আলোচনাটা আমরা জানতে পারি না, কিন্তু সেই বৈঠকে এই আলোচনাটা হয়েছে দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষায় তারা অঙ্গীকারবদ্ধ এবং যে কোনো অবস্থায় দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা বজিয়ে রাখবে। এবং আপনারা ইতিমধ্যেই খবর পেয়েছেন যে রাষ্ট্রপতি বাসস্থান বঙ্গভবন ঘিরে সেনা প্রহরা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে। এছাড়া ঢাকার আরো 8টি স্থানে সেনা প্রহরা আজকে সকাল থেকেই জোরদার করা হয়েছে। তার মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, পল্টন, আসাদ গেট, মিরপুর, আমিনবাজার, মোহাম্মদপুর। সো পুরো ঢাকাটাকে বলা যায় যে এক রকমের সেনা নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে। তো এই যে সেনাবাহিনীর মুভমেন্ট গুলা, হ্যাঁ, যদিও এখনো মব সন্ত্রাস চলতেছে, এখনো আহ, বিরোধী মানে মত দমনে গ্রেপ্তার নির্যাতন চলছে, তারপরেও সেনাবাহিনীর এই যে জাতীয় পার্টির যে নেতা জিএম কাদের তার বাড়ি রংপুরে ভেঙেছে, সেটা কিন্তু প্রিভেন্ট করা যায় নাই। তারপরেও সেনা প্রহরা বিশেষ করে ঢাকায় একেবারে চোখে পড়ার মতো বেড়েছে। তো এইটা যেটা হয় যে সারা দেশে একটা দম বন্ধ করা পরিস্থিতি। আপনি যার সাথেই কথা বলবেন সবার চোখে মুখে একটা অনিশ্চয়তা, সবার কাছে একটাই প্রশ্ন যে বাংলাদেশে আসলে কি হতে যাচ্ছে। এই যে দম বন্ধ করা পরিস্থিতি, এই যে কি হতে যাচ্ছে, এটা কিন্তু অতীতের অভিজ্ঞতা, এটাকে আমরা ভালো লক্ষণ বলি না। যদিও এখন দেশবাসী বিশেষ করে আমার এই ইউটিউবের নিচে বা ব্যক্তিগত আলাপের মন্তব্যে অনেকেই বলেন যে দেশে এখন একটা সামরিক শাসন দরকার, সবাই তাকিয়ে আছে। কিন্তু বাস্তবতা হলো যে জেনারেল ওয়াকার কখনোই কোনো অবস্থাতেই সামরিক শাসন জারি করবেন না, এটি বারবার তিনি ব্যক্তিগত আলাপচারিতায় তার কাছের মানুষদের বলেছেন। তো সেইটা তিনি যদি স্টিক থাকেন তাহলে সেইটা মাথায় রেখেই আমাদের ভাবতে হবে যে সেনাবাহিনী আগামীতে কি করবে। বা আবারও সেই আমি কাউকে এখন আর সন্দেহের ঊর্ধ্বে রাখতে পারি না যে সেনাবাহিনী কি আসলেই এগুলো কি আইওয়াশ করতেছে, এগুলো কি তাদের খেলা, এরাও কি ডক্টর ইউনূসের সাথে আসলে গোপনে জোটবদ্ধ, জামাত কেন বারবার সেনাপ্রধানের কাছে ছুটে যায়। সো এই জায়গাগুলো নিয়ে কিন্তু একটা কনফিউশন আছে। এছাড়া আমেরিকা তার নাগরিকদের জন্য বাংলাদেশে যে ট্রাভেল অ্যালার্ট, সেটা অনেক তাদের যে সতর্কতা, বাংলাদেশের সতর্কতার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এবং আমেরিকা রিপোর্ট করছে যে বাংলাদেশে বিক্ষোভ বেড়েছে, নিরাপত্তাহীনতা বেড়েছে। এই কারণে এটা একটা গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ এই যে ডক্টর ইউনূসের পেছনে তো আমেরিকাই ছিল, এই যে কালার রেভলিউশনটা হইলো জুলাই অগাস্ট মাসে, সেটা এই আমেরিকার ব্যাকিং এ হয়েছে। এটা এটা ওপেন সিক্রেট, এটা স্বয়ং ট্রাম্পও এই হিন্টস আমাদের দিয়েছে। তো সেই আমেরিকা আবার ওয়ার্নিং দিচ্ছে বাংলাদেশে তার নাগরিকদের। সো আমেরিকার রোলটাও কিন্তু ধোঁয়াশা। আমেরিকার সাথে অনেক মিটিং কিন্তু হয়েছে। এই যে ডক্টর খলিলুর রহমান যে কাতার থেকে ফিরে সিঙ্গাপুর গেলেন, এর মধ্যেও তিনি আমেরিকান একটা প্রতিনিধি দলের সাথে মিটিং করেছেন এই দোহা থেকে এসে সিঙ্গাপুর যাওয়ার মাঝখানে। সো আমেরিকার রোলটাও এই অবস্থায় যাচ্ছে। আর আরেকটি যেটি সকালে বলেছিলাম যে সিঙ্গাপুরে এক বিএনপির শীর্ষ কোনো নেতার সাথে ডক্টর ইউনূসের একটা বৈঠকের চেষ্টা করা হচ্ছে, সেই চেষ্টাটা এখনো করা হচ্ছে এবং ইতিমধ্যে জামাত এবং এনসিপির কয়েকজন নেতাও সিঙ্গাপুরে চলে গেছেন। সো
ওখানে সামথিং ইজ কুকিং বিং কুকড দেয়ার আর কি, কিছু একটা হচ্ছে। বাট যদি বিএনপি নেতার সাথে ডক্টর ইউনূসের সিঙ্গাপুরে মিটিং হয় সেই খবরটা আমরা পাবো, আপনারাও জানবেন। তবে আমার যতদূর ধারণা যে পর্দার আড়ালে বিএনপির সাথে ডক্টর ইউনূসের কোনো ধরনের নেগোসিয়েশন হচ্ছে সম্ভবত, এবং সেই নেগোসিয়েশনটা ফাইনাল হলেই নির্বাচনের ডেট ঘোষণা করা হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।